আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে আমি চিঠি দেই। রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে দুবার চিঠি দিয়েছি। তখনকার জাহাজমন্ত্রী ছিল মুকুল রায়, তাকেও আমি চিঠি দিয়েছি, কিন্তু কোনো খবর পাইনি। যে আপনার ছেলে হাওড়ার শালকিয়াতে মোহনীপাড়া লোনে আছে, টুটুন বলে ছেলেটার কাছে, আপনি গেলে পেয়ে যেতে পারেন। এই যে মহিলা অ্যাকিউজড, তাকে কি কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কখনো? জিজ্ঞেস করেছিলাম, বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি কিন্তু আরও বড় রকমের সমস্যায় ফেলবো, এবং অনেক সমাজ বিরোধীর সঙ্গেও জড়িত আছে। সেই জায়গায় রেলে কর্মরত মানুষের সন্তানের যদি এরকম হতে পারে, তাহলে বাকিদের কি অবস্থা? এফআইআর করতেও পর্যন্ত বারণ করছে যে ওদের ভালো পরিবার, ওরা কখনোই এরকম করতে পারবে না। এবং বহুবার যাওয়ার পরে আমার থেকে মাঝরাতে ডায়েরিটা নিল, তার নাম্বার হলো 1752। আজকের বিষয়টা কিন্তু একটু অন্যরকম। জ্ঞানের গুঁতো বলতে আপনারা ঠিক যেরকম দেখেছেন আগে সেটা কিন্তু নয়। আর অন্যরকম মানেই দাঁড়িয়ে যাচ্ছে একটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস, একটা সরকারের প্রতি মানুষের বিশ্বাস, বা দৈনন্দিন জীবনে নিজের প্রতি আত্মবিশ্বাস। সব কিছুই কেমন যেন কাঠগোড়ায় দাঁড়িয়ে যাচ্ছে একটা ঘটনায়। আর সেই ঘটনাটাই আজ আমরা শুনব খোদ যে মানুষটা এই গোটা ঘটনার সাক্ষী এবং নিজের সাথে ঘটেছে সেই মানুষটার সাথে। আজ আমাদের মধ্যে যিনি রয়েছেন তিনি নিজের সন্তানকে হারিয়েছেন। কোথা থেকে জানেন? অত্যন্ত সিকিউরড যে জায়গা হয়, নিজের অফিস, আমরা অনেক সময় কিন্তু সেরকম করে থাকি যে নিজের সন্তানকে অফিসের কারোর কাছে রাখলাম, বা তার কাছে রেখে আমরা নিজেদের কাজ করছি, কিন্তু ভাবতে পারছেন সেখান থেকে মিসিং হতে পারে, আর তাও আবার রেলের মতন একটা জায়গায়। ঠিক কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রেলের কোয়ার্টার থেকে ঘটনাটি দাঁড়িয়ে যায় শিশু পাচার। ভাবতে পারছেন? আজ সেই কথাটাই শুনব। 2008 সাল। আজ সেই সময় ঠিক কী ঘটেছিল সেদিন শোনাবেন আজ আমাদের মধ্যে যিনি রয়েছেন, নিঃসন্তান একজন বাবা, আশিস বোস। নমস্কার। নমস্কার, আমি শ্রী আশিস বোস বলছি। আমি ঘটনাটা একটু শুনবো। সাউথ ইস্টার্ন রেলে কর্মরত ছিলাম। গত 21/2/2008 সালে আমি ছেলেকে নিয়ে আসি। আমাদেরই সহকর্মী শৈলবালা মিশ্রের মেয়ে সরস্বতী মিশ্রের কাছে, তার কোয়ার্টারে 11/D/6 ইউনিট 2 নর্থ কলোনিতে আমি রেখে অফিস চলে আসি। আচ্ছা। ফেরার পথে যখন আমি বাচ্চাকে আনতে যাই, বলছি পাওয়া যাচ্ছে না। তো আমি বললাম যে আমাকে খবর টবর দিলে না, তোমরা খোঁজাখুঁজিও করলে না। এই বলে আমি চলে এসে একটু খোঁজাখুঁজি করে অফিসে দু একজন ছিল তাদেরকে জানিয়ে আমি থানায় গেছি। বহুবার যাওয়ার পরে, কোন থানা ছিল সেটা? তখন ওই থানা ছিল ওয়েস্টপোর্ট পুলিশ স্টেশন। সেই সময় বহুবার যাওয়ার পরে আমার ডায়েরি নেয়, ডায়েরি নাম্বার 1752। ওসি কে ছিলেন? তখনের ওসি ছিলেন কাঞ্চন নাহা, আইও ছিলেন TN সাহা। বহুবার তাকে বলা হচ্ছে যে সরস্বতী মিশ্রকে একটু কথা বলুন তার সঙ্গে, তাকে নামে যখন আমি অভিযোগ করছি তাকে অ্যারেস্ট করুন। বলছে না, ওদের পরিবার খুব ভালো পরিবার, ওরা এর মধ্যে জড়িত না, আর ওকে অ্যারেস্ট করা যাচ্ছে না, আমাদের মেয়ে পুলিশ নেই, কিছু করা যাবে না। তো দুদিন পর আমার দাদা চলে এসছে 23/2/2008 সালে। লালবাজারে গিয়ে সিপির সাথে দেখা করার জন্য গেছিল। তৎকালীন সিপি কে ছিলেন? তখনের সিপি ছিল গৌতম চক্রবর্তী। তাকে জানানো হলো যে দেখা করার জন্য। তখন দাদা আমার একটা চিঠি লিখে তাকে জানায়, এবং সেই পরিপ্রেক্ষিতে এফআইআরটা হয়। এমনকি এফআইআরও পর্যন্ত ওয়েস্টপোর্ট পুলিশ স্টেশন করতে বারণ করছিল। আচ্ছা। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এফআইআরটা হয়,
এফআইআর করার পরপরই কিছু ফোন আসে, ফোনগুলো নিয়ে আমরা যখন লালবাজারে যাই বলে বুথ থেকে ফোন করা আছে, এগুলো কিছু করা যাবে না। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে আমি চিঠি দেই। রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে দুবার চিঠি দিয়েছি। তখনকার জাহাজমন্ত্রী ছিল মুকুল রায়, তাকেও আমি চিঠি দিয়েছি, কিন্তু কোনো খবর পাইনি। আচ্ছা, তারপরে কিছু ফোন আসে, ফোনের তো এসটিডি বুথ থেকে করা হয়েছে বলে কিছু করা হয়নি। তারপরে ভবানী ভবনে গিয়ে আমি চিঠি দিই, জানাই। তখনই একটা চিঠি আসে বাড়িতে যে আপনার ছেলে হাওড়ার শালকিয়াতে মোহনীপাড়া লোনে আছে, টুটুন বলে ছেলেটার কাছে, আপনি গেলে পেয়ে যেতে পারেন। তখন আমি ভবানী ভবনে গিয়ে চিঠিটা দিই, গিয়ে বলছে ওরা পাগল আছে ছেলেটা, ওটা ভুল খবর। তখন আমরা খুঁজতে যাওয়া হয়েছিল। খুঁজতে যাওয়া হয়েছিল, সেই বিকাল 5টা 5:30টায়, সেই ছেলেটাকে পাওয়া যায়নি। তারপরে বলছে আমরা ডেকেছিলাম, ডেকে জানতে পেরেছি ও পাগল, বা হাতে লিখেছে, তো আমাদের সামনে দাঁড় করায়নি। তারপরেও আমি ওই সময় দক্ষিণ কলকাতার সাংসদকে চিঠি দিই। এখনকার নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রকে চিঠি দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার তাহলে এখন তখন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যুবনেত্রী ছিলেন। তাকেও আমি একটা চিঠি দিয়েছি। সেই চিঠি ওনার পর্যন্ত পৌঁছেছে কিনা সেটাই এখন সন্দেহের বিষয়, কারণ সাধারণত এই ঘটনাগুলোর ক্ষেত্রে উনি কিন্তু জিরো টলারেন্স একদম। তো সেই জায়গায় আশা করা যায় পৌঁছয়নি। এবং পরবর্তী ক্ষেত্রে তারপরে কি করলে? তারপরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার ছোট ছেলে অভিজিৎ বোসকে আমরা পাইনি। আচ্ছা, কোর্ট কেস কিভাবে হয়েছিল? কোর্ট কেস হয়েছিল, থার্ড পার্টি হিসাবে আমরা ছিলাম। আচ্ছা, থানায় তো বেশি দিন রাখা যায় না, সেটা থানা ডায়েরি হিসেবে কোর্টে পাঠিয়ে দেয়। কোর্টে সেরকম কোনোই কিছুই সুরা হয়নি, লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে। তারপরে এখন অবধি তো কোনো সুরা হয়নি। আমি হাইকোর্টে অ্যাপিল করা, হাইকোর্টে অ্যাপিল করা হলো, সিআইডিতেও যাওয়া হলো, কিন্তু এখন অবধি। আচ্ছা, কেসটা সিআইডি কে দেওয়া হয়েছিল? হ্যাঁ, কারা দেখছিলেন? সিআইডি ভবানী ভবন দেখছিল। তারপরে এখন অবধি কিছুই ফাইনাল। কার কোন কোন জাস্টিসের আন্ডারে ছিল? এটা লাস্ট উদয় রাজে জাস্টিসের কাছে ছিলেন। আচ্ছা, আর এরপর হায়ার কোর্টে আর কোথাও? না, বলছি আর কিছু করা যাবে না, এটাই ফাইনাল রিপোর্ট দেওয়া হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট কবে পেয়েছো? ফাইনাল রিপোর্টটা পেয়েছি হলো 27/11 নভেম্বর 25-এ। 2025। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মহিলা অ্যাকিউজড, তাকে কি কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কখনো? জিজ্ঞেস করেছিলাম, বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি কিন্তু আরও বড় রকমের সমস্যায় ফেলবো, এবং অনেক সমাজ বিরোধীর সঙ্গেও জড়িত আছে। উনি এখন কি করেন? উনি এখন সাউথ ইস্টার্ন রেলেই হসপিটালেই চাকরি করছে। 2011 সালে চাকরি পেয়েছেন। এরকম একটা ঘটনায় ওনাকে ওনার এগেনস্টে ক্রিমিনাল অফেন্স অ্যাকিউজড হিসেবে, তারপরেও উনি এরকম একটি সরকারি জায়গায় চাকরি পেয়ে গেলে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি? প্রতিবাদ আমি চিঠি লিখেছিলাম, চিঠির কোনো সদুত্তর দিতে পারিনি। লিখেছিলেন রেলকে দিয়েছিলাম, বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছিলাম, কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারেনি। এখানে কোথাও স্টেটে কোথাও জানানো হয়েছে? না, স্টেটে কোনো জানানো, যেহেতু অফিসিয়ালি ব্যাপার, অফিসিয়ালি এই চিঠিতে দিতে হবে, অফিসেই জানানো হয়েছে। ঠিক। উনি এখনো কর্মরত? এখনো কর্মরত। এবং কেস যখন ক্লোজড হয়ে গেছে, তার মানে উনি অ্যাকিউজডও নন এখন আর? না, বলছে তাই। ওনার বাড়ির থেকে একটা শিশু মিসিং, ক্লিন শিট, কোট আনকোট, তিনি দোষী নন, বলছে তাই কোড। সেই অদ্ভুত একটা সিচুয়েশন। তো এবার পরবর্তী করণীয় কি করা যেতে পারে? কিছু চিন্তা ভাবনা? এখন চিন্তা ভাবনা করছি যাতে অন্যভাবে কিছু করা যায়, বা
আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে বা অন্য কিছু। ছেলের এখন বয়স কত হবে? বয়স এখন 21/2/2008 সালে হারিয়েছে, আজকে 25 সাল, এই 23-24 বছর বয়স তো হবেই। সব থেকে বড় বিষয় হচ্ছে এরকম ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক রকম সুপারস্টিশন এসে যায়। হ্যাঁ, যে আমরা একটু গ্রামের দিকে গেলে আমরা দেখি যে অনেকে ভরে পড়ে, তারা বলে দেয় যে কোথায় আছে কোনো ওইসব জায়গায় যাওয়া হয়েছিল, কিন্তু কিছুই তারা সঠিক দিশা দেখাতে পারেনি। এমন একটা জায়গা যেখানে জ্যোতিষ কাজ করছে না কোথায়। তো অফিসিয়ালি এই মুহূর্তে কেস ক্লোজড। হ্যাঁ, আচ্ছা, তাহলে লালবাজারে সেই সময় আহ, এখন যেরকম রয়েছেন, এখন অনেক উন্নত মানের হয়ে গেছে পুরো সিস্টেমটাই। সেই সময় মিসিং স্কোয়াড ছিল। হুম, আচ্ছা, আচ্ছা, আপনি তো সেই সময় আহ, তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব বুদ্ধদেব ভট্টাচার্য, তার কাছে গেছিলেন, চিঠি দিয়ে চিঠি দিয়েছেন। সেদিক থেকে কি কি রিপার্কেশনস এসছে? কিছুই রিপারকেশন হয়নি। চিঠি দিয়েছি, দিয়ে যান দেখবো বলে আমরা বললাম যে কবে আসবো, বলে সেটা বলতে পারছি না, দরকার পড়লে সেরকম ইস্যু হলে আমরা জানাব। কিন্তু তারপরে একদিনের জন্যও জানানো হয়নি। বহুবার গেছি কিন্তু কোনো উত্তরও দেয়নি, বা চিঠিটা পেয়েছি কিনা বা কিছু সরাসরি বুদ্ধদেব বাবুর কাছে যাওয়াও যায়নি, যেতেও বারণ করছে, বলে না, যখন প্রয়োজন হবে তখন আপনাকে দেখবে। একটা সরকারি দফতরই বলা যায়, কারণ আহ, রেল রেলেরই কোয়ার্টার, প্রাইভেট কোয়ার্টার্স তো নয়, না। রেলেরই কোয়ার্টার্স। সেখান থেকে একটা শিশু মিসিং প্রথমে, আর তারপর ধরেই নেওয়া যায় যখন এতটাই উদাসীন তারা, তখন মনে করা যায় যে ওটা শিশু পাচারের দিকেই গেছে। তো সেই জায়গায় আজকে এক্সিস্টিং যে গভর্নমেন্ট, সে এতটা উদাসীন কি করে হলো? যে এমন তো নয় যে সাধারণ মানুষই একটা সরকারি দফতরে কর্মরত মানুষ, এবং রেল মানে যথেষ্ট রেসপেক্টেবল একটা জব, এবং সেখানে এবং ইনফ্লুয়েন্সিয়ালও বলা যায়। সেই জায়গায় রেলে কর্মরত মানুষের সন্তানের যদি এরকম হতে পারে, তাহলে বাকিদের কি অবস্থা? এমনকি ওকে অ্যারেস্টও করা হয়নি, অফিসিয়ালি কাগজে লেখা আছে যে অ্যারেস্ট হয়েছে, যেহেতু বলছে যে কারণ দেখাচ্ছে মেয়ে পুলিশ নেই, ওয়েস্টপোর্ট পুলিশে আচ্ছা, মেয়ে পুলিশ নেই সেটা আপনাদের ভার্বালি বলছে, ভারবালি বলছে, আর লিখিত দিচ্ছে এফআইআর, ওকে অ্যারেস্ট করা হয়েছে। ওকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, মানে কতটা অসামঞ্জস্য থাকলে এই জিনিসটা হতে পারে? এই অথচ জিনিসটা যদি এখন সহযোগিতাই পর্যন্ত করতো, ভাবতেই পারে না। লালবাজার থেকেই নেয়, সেই সময় মেয়ে পুলিশ এনে ওকে অ্যারেস্ট করে অবশ্যই করা যেত, কিন্তু সেইটুকু আমরা সহযোগিতা পাই। শুধু সামান্য জিজ্ঞাসাবাদ তো করা যেত। হ্যাঁ, কিন্তু মানে এটা তো কোনো যুক্তিই নয় যে আর মেয়ে পুলিশ নেই, এবং দুটো জিনিস এখানে দাঁড়াচ্ছে। এক নম্বর হচ্ছে মেয়ে পুলিশ নেই, তাই অ্যারেস্ট করা যাচ্ছে না বা ইনভেস্টিগেশন করা যাচ্ছে না। আর দু নম্বর, এমনকি এফআইআর করতে বারণ করা হচ্ছে, অথচ বলা হচ্ছে যে মেয়ে পুলিশ নেই। কোথায় প্রশ্নটা এবার আপনারা তুলবেন, আমরা নয়। এফআইআর করতেও পর্যন্ত বারণ করছে যে ওদের ভালো পরিবার, ওরা কখনোই এরকম করতে পারে না, ভালো পরিবার। পুলিশ কি টিয়া- করে জানছে যে ওরা ভালো পরিবার? বলছে আমরা খোঁজ নিয়েছি টিএন সাহার, সেই সময় আইও ছিল, আর ওসি ছিল কাঞ্চন নাহা। বহুবার যাওয়ার পরেও কোনো সহযোগিতা করছে না, কিছুই করেনি। তাহলে খোঁজ নিয়ে যদি জানা যাচ্ছে যে আহ, ওরা ভালো পরিবার, তাহলে বাচ্চাটা কোথায় গেল? এবং বহুবার যাওয়ার পরে আমার থেকে মাঝরাতে ডায়েরিটা নিল, তার নাম্বার হলো 1752। এবং বাঁচরা তো এমনকি এফআইআরটাও পর্যন্ত করতে বারণ করছে যে না, ওরা ভালো, আপনি এফআইআর করবেন না। তো দাদা গিয়ে পুলিশ বলতে পারে যে এফআইআর করবেন না? প্রশ্ন রইল। তখন গৌতম চক্রবর্তী ছিল সিপি, তার কাছে চিঠি লিখেছে, চিঠি লেখার পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। যাক, তাও সহযোগিতা পাওয়া গেল। হ্যাঁ, তো এফআইআর হওয়ার পরে বলছে যে ওকে অ্যারেস্ট করা যাবে না, যেহেতু ওয়েস্টপোর্ট পুলিশ স্টেশনে মেয়ে পুলিশ নেই।
তো অফিসিয়ালি কাগজে লেখা হয়েছে যে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বললাম এই লেখার সাথে সশরীরে অ্যারেস্ট করার কি সম্পর্ক, এবং আপনারা তাহলে লালবাজার থেকে মেয়ে পুলিশ এনে ওকে অ্যারেস্ট করুন। বা আরেকটা জিনিস হচ্ছে, যদি আমার এক্স্যাক্টলি রুলটা জানা নেই, আমি এইটার জন্য প্রশ্ন রাখবো। আহ, যদি অফিসিয়ালি দেখানো হয় পুলিশের খাতায় যে অ্যারেস্ট হয়েছেন ক্রিমিনাল অফেন্সে কোনো মহিলা, তিনি সরকারি চাকরি পেতে পারেন, তাও কেন্দ্রীয় সরকারি চাকরি? আমার ঠিক জানা নেই, আপনারা জানলে বলবেন। তারপরে যখন কখন মনে হলো যে সেই সময়ের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়া যেতে পারে? সেই সময় আমি, অনেকেই বলেছে যে দিদির কাছে যা, দিদি ভালো কাজ করছে, বিরোধী দলনেতা যুবনেত্রী ছিলেন, এবং অনেকের আমি খবরেও দেখেছি প্রচুর লোকের উপকার করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি দিদির কাছে গিয়ে একটা চিঠিও দিয়ে এসেছিলাম। সেই চিঠিটা দিদি পেয়েছি কি না জানিও না, তার উত্তরও আমি পাইনি বা সহযোগিতাও পাইনি সেই সময়। আশা করছি আমাদের এই এপিসোডের পরে কিছু না কিছু তো হবে, হয় কিছু প্রশ্নের উত্তর আসবে, আর না হলে অজানা কিছু জানা হতে পারে। সেই সময়ে ক্ষমতাশালী মানুষ ঠিক কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন, বা কত দূর একটা র্যাকেট গেলে পুলিশের তরফ থেকে এই বার্তা আসে যে লিখিত দিচ্ছি, অ্যারেস্ট হয়েছে, কিন্তু মেয়ে পুলিশ নেই বলে আমরা অ্যারেস্ট করতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কেউই বোধহয় স্বপ্নেও ভাবতে পারেন না এই ধরনের কথাবার্তা। এছাড়া এই মুহূর্তে তো কেস ক্লোজড, তাই করণীয় কিছু নেই, কিছু প্রশ্ন তুলে দেওয়া ছাড়া বা সাহায্য চাওয়া ছাড়া আর কিছু করার নেই। পোর্ট্রেট এঁকে কখনো চেষ্টা করা হয়েছে যে এই সময় কিরকম দেখতে হতে পারেন অভিষেক, সেই অনুযায়ী একটা খোঁজাখুঁজি করা বা কিছু? আমি একটা ছবি করেছি বড়বেলায় কীরকম হতে পারে, সেই ছবিটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় পোস্টার করি, এবং ওই সময়ও আমি বিভিন্ন জায়গায় পোস্টার করি ওই ছোটোবেলার ছবি দিয়ে দিয়ে। অন্য রাজ্যেতেও গেছি, কলকাতাতেও বিভিন্ন জায়গায় আমার ভাইরাও পর্যন্ত এদিক ওদিক গেছে, করেছে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলেকে পাইনি। অতএব নিজের সাবধানতা কিন্তু নিজের কাছেই রাখতে হবে। নিজের সন্তান অন্যের দায়িত্বে যে দেওয়া যায় না, সেটা বোধহয় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। তাও আবার সাধারণ জায়গার তো প্রশ্নই ওঠে না। সরকারি দফতর থেকেই যেখানে এরকম ঘটনা ঘটতে পারে, সরকারি কর্মচারীদের সাথেই যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি আমি কোথায়? জ্ঞানের গুতো শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, আর এই জ্ঞানের গুতোই কিন্তু আজ কোথায় গুঁতো দেবে সেটা কিন্তু বিচার করবেন আপনারা। ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন, এর বাইরে কিন্তু আর কিছু হয় না। নমস্কার।